হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আরআরবি এনটিপিসি 2024-এর ফর্ম ফিল আপ আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে। তো এর আগে তোমাদের এরকম অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো এবং ফর্ম ফিল আপ করার আগে তোমাদের জেনে নেওয়া উচিত। যেমন কোন লেভেলে কোন পোস্ট রয়েছে, কোন লেভেলের জন্য কোন পোস্ট, কোন পোস্টে কত শূন্যপদ রয়েছে, কোন লেভেলের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কীরকম দরকার, কোন পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কীরকম দরকার, কোন লেভেল বা পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কিরকম দরকার, কোন কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট হবে, CBT 2 টেস্ট কোন পোস্টের জন্য কিরকম হবে, কোন লেভেল বা পোস্টের জন্য পরীক্ষার সিলেবাস কি থাকবে, কোন পোস্টের জন্য বয়স সীমা কিরকম, বয়স সীমাতে কিরকম ছাড় রয়েছে, এছাড়া ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা লাগবে, কিভাবে ফর্ম ফিল আপ করবো, A2 A3 B3 B2 C2 C3, এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড গুলো, এগুলো দেখে আমরা কি করে বুঝবো যে আমাদের অ্যাকচুয়ালি কি মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে। তুমি যদি চশমা পড়ো কি করে বুঝবে যে তুমি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে কিনা, বা যদি করতে চাও সেক্ষেত্রে কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে যদি তুমি চশমা পড়ো। বিগত বছরের পরীক্ষা থেকে যদি দেখা যায় যে কোনো সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিল, সেটাও আমি তোমাদের কাছে এই ভিডিওতে কভার করব। টাইপিং টেস্ট বলতে আসলে কি, সেখানে আমাদের কি দরকার হবে, প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে সিলেবাস অনুযায়ী, নিয়ার আই ভিশন কি, ডিস্টেন্ট আই ভিশন কি, নোটিফিকেশন অনুযায়ী নিয়ার আই ভিশন বা ডিস্টেন্ট আই ভিশনে তোমাদের যেরকম বলেছে সেই অনুযায়ী তোমরা যোগ্য কিনা, আই টেস্ট কি বাড়িতে করা যাবে, এই যে ধরো নিয়ার আই ভিশন, ডিস্টেন্ট আই ভিশন বা A1 A2, তোমার ক্ষেত্রে কোনটা ঠিক সেটা কি তুমি বাড়িতে করতে পারবে, পরীক্ষার জন্য কোন বই পড়বে, সেলফ স্টাডি করে কি এই পরীক্ষা ট্র্যাক করা যাবে, 3-4 মাসের মধ্যে কিভাবে বা কোন স্ট্র্যাটেজিতে এগোলে এই পরীক্ষা ক্র্যাক করা সম্ভব, পরীক্ষার ভাষা কি থাকবে। আশা করি এই প্রশ্নগুলো সবকটা যদি তোমাদের আমি কভার করি তাহলে এনটিপিসি নিয়ে সমস্ত কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। এর বাইরেও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে শেষকালে কমেন্টে জানাবে, তার আগে আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিয়ে দিই। প্রথমেই আমি আসবো আরআরবি এনটিপিসি 2024-এর এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে। দেখো এখানে দু ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট, একটা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। নোটিফিকেশন তোমাদের শর্ট নোটিফিকেশন বেরিয়েই গেছে এবং তার ভিত্তিতে এটা আমাদের একদম আপডেটেড ডাটা। আর ফাইনাল নোটিফিকেশন হয়তো তোমাদের একটা বেরোবে 14 তারিখে, কিন্তু তোমাদের এখানে যতটুকু আমি তোমাদের বলবো সেই পুরোটাই কিন্তু নতুন নোটিফিকেশন অনুযায়ী। শুধু সিলেবাস বা আদার টুকটাক কিছু যদি চেঞ্জ করার থাকে সেটা পরে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে হয়তো, কিন্তু আশা করা যায় এর বাইরে আর নতুন কিছু আমাদের জানার নেই নোটিফিকেশনে যেটা বেরিয়েছে তার বাইরে। তো দেখো, গুডস ট্রেন ম্যানেজার, স্টেশন ম্যানেজার, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো সবকটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। এবং আমরা যদি লেভেল দেখি, ঠিক আছে, এখানে লেভেল 5-এর হচ্ছে তোমার গুড ট্রেনস ম্যানেজার রয়েছে, এক জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে। আর দুটো লেভেল 6-এর পোস্ট তোমার গ্র্যাজুয়েট লেভেলের। এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমার কিন্তু গ্র্যাজুয়েশন পাস হতে হবে তোমার ক্ষেত্রে, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড হবে A2 গুডস ট্রেন ম্যানেজার আর স্টেশন মাস্টারের ক্ষেত্রে। এবং এই মেডিকেল স্ট্যান্ডার্ডটা কিভাবে তোমরা বুঝবে যে আমার A2 কিনা বা B2 কিনা, এটাও আমি তোমাদের এই ভিডিওর শেষের দিকে আলোচনা করেছি। B2 চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারদের জন্য, আর C2 মেডিকেল স্ট্যান্ডার্ড জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য। ভ্যাকেন্সিও নতুন যেরকম বেরিয়েছে সেই অনুযায়ী তোমার গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে 3144টা ভ্যাকেন্সি, স্টেশন মাস্টারের ক্ষেত্রে 994টা ভ্যাকেন্সি, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 1736টা, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট 1507টা, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট 732টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর আন্ডার গ্র্যাজুয়েট যে পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক। এখানকার মধ্যে দেখো এগুলো সব লেভেল 2-এর, এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ছাড়া বাদ বাকি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন্স ক্লার্ক, এগুলো সব লেভেল 2। এখানে এই লেভেল বলতে পে লেভেলের কথা বলা হচ্ছে, অর্থাৎ
যেরকম লেভেলের হবে সেই অনুযায়ী তোমাদের এখানে মাইনে হবে, আমি সেটাও তোমাদেরকে শেষকালে বলে দেবো। এবার এখানে তোমার ধরো অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টদের জন্য তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড C2 লাগছে, এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টদের জন্য তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড C2 লাগছে। বাদ বাকি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এটা B2 এবং ট্রেন্স ক্লার্ক হচ্ছে A3। এগুলো কি আমি শেষকালে তোমাদেরকে বলে দিচ্ছি। কোয়ালিফিকেশন এক্ষেত্রে 12 পাস, এবং আগের বারের নোটিফিকেশন অনুযায়ী 50% নাম্বারের কথা বলা হয়েছিল। এটা তোমাদের আমি স্টার দিয়ে দেবো, কেননা এবারের ফাইনাল নোটিফিকেশনে এই জিনিসটা কি বলা হবে সেটা আমাদেরকে একবার দেখে নিতে হবে। ঠিক আছে, তো মোটামুটি তোমরা ধরো 12 পাস হলে 50% হলে একদম শিওর তোমরা এখানে এনটিপিসিতে অ্যাপ্লাই করতে পারবে। এগুলো হচ্ছে সব আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, শুধু 12 পাস করলেই হবে 50% নাম্বার নিয়ে। এর সাথে সাথে আমি আরেকটা কথা বলে রাখি যে তোমাদের কম্পিউটার বলেছে যে কম্পিউটার এফিসিয়েন্সি থাকতে হবে। তো এটার জন্য যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের কোনো সার্টিফিকেট লাগবে না, তোমরা বলবে কম্পিউটার এফিসিয়েন্ট তোমরা, বাট ওটা ধরো পরীক্ষা দেওয়ার মানে যেদিন থেকে পরীক্ষা দিচ্ছ আর পরীক্ষার রেজাল্ট যেরকম বেরোবে, মানে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে হতে তুমি কিন্তু এই কম্পিউটারের সার্টিফিকেট তোমার আশেপাশের কোনো কম্পিউটার সেন্টার থেকে, একটা সার্টিফাইড কোনো অর্গানাইজেশন থেকে তুমি তোমার একটা 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট রেডি করে ফেলতে পারো, কিন্তু সেটা ডকুমেন্টেশনের জন্য সময় লাগবে। ফর্ম ফিল আপের সময় তোমার কিন্তু এটা লাগবে না। সুতরাং কম্পিউটার এফিসিয়েন্সি লাগছে বলে আমি ফর্ম ফিল আপ করতে পারবো না, এরকম কিন্তু নয়। ঠিক আছে, এবার ধরো এখানে 361টা ভ্যাকেন্সি রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য, 2022টা ভ্যাকেন্সি রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য, 990টা ভ্যাকেন্সি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, আর 72টা রয়েছে ট্রেন্স ক্লার্কের জন্য। এটা ছাড়াও এখানে আর একটা জিনিস তোমাদেরকে আমার বলার রয়েছে, সেটা হচ্ছে দেখো টাইপিং টেস্ট। তোমাদের এখানেই আমি বলে দিই কোন কোন পোস্টগুলোর জন্য টাইপিং টেস্ট লাগবে। দেখো এখানে যেগুলোর জন্য টাইপিং টেস্ট লাগবে সেগুলো হচ্ছে তোমার 1 নম্বর হচ্ছে এইটা যেখানে যেখানে টি লেখা আছে, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটার জন্য লাগবে টাইপিং টেস্ট। কি রকম ভাবে টাইপিং টেস্ট হবে সেটাও আমি শেষকালে বলে দেবো। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটার জন্য কিন্তু টাইপিং টেস্ট দরকার, মানে CBT1 CBT ছাড়াও এখানে টাইপিং টেস্ট তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এটা ছাড়া এখানে যে তোমার আন্ডার গ্রাজুয়েট পোস্টগুলো আছে সেগুলো সবকটার ক্ষেত্রে তোমাদের টাইপিং টেস্ট লাগবে, অর্থাৎ টাইপিং টেস্ট এনটিপিসিতে সবকটাতেই লাগবে, শুধুমাত্র এই ওপরের 3টে পোস্ট ছাড়া, গুড ট্রেন ম্যানেজার, স্টেশন ম্যানেজার, আর হচ্ছে তোমার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এদের জন্য কোনো টাইপিং টেস্ট লাগবে না। এদের CBT2 এর একটু আলাদা পরীক্ষা আছে, আমি সেটা বলে দিচ্ছি। এবার যদি আমরা দেখি এজ লিমিট, দেখো এনটিপিসির এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 থাকে, বাট এখানে 33 করে দেওয়া হয়েছে, সব 3 বছর করে বাড়ানো আছে। ঠিক আছে, এখানে সব তোমার করোনার জন্য বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে তোমার হচ্ছে 18 থেকে 33, মানে 18 থেকে 33 হলে আন্ডার গ্রাজুয়েটের জন্য তোমরা কিন্তু এনটিপিসি ফর্ম ফিল আপ করতে পারবে। আর গ্রাজুয়েট লেভেলের জন্য 18 থেকে 36 হলেও চলবে, 18 থেকে 36-এর মধ্যে হলেও তোমরা গ্রাজুয়েট লেভেলগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরআরবি এনটিপিসির এজ রিল্যাক্সেশন যদি আমরা দেখি, অন্যান্য তো যেমন রয়েছে SC আর ওবিসি, SC ST আর ওবিসি যেটা তাদের জন্য 5 বছর, আর ওবিসিদের জন্য 3 বছর এটা এজ রিল্যাক্সেশন থাকছে। বাদ বাকি তোমরা ডিটেলস নোটিফিকেশনে পিডাব্লিউডি কত, ঠিক আছে, তারপরে এক্স সার্ভিসম্যান হলে কত, সেগুলো তোমরা পেয়ে যাবে। ওগুলো আমি টেলিগ্রামে তোমাদের শেয়ার করে নেবো, ওখান থেকে দেখে নিও। ফর্ম ফিল আপ তোমাদের স্টার্ট হচ্ছে 14/9/2023 থেকে, আর ফর্ম ফিল আপ শেষ হবে 13ই অক্টোবর 2023, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। তোমরা বিভিন্ন আরআরবির ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, হয়তো আজকে বা কালকের মধ্যেই তোমাদের লিঙ্কগুলো ওপেন হয়ে যাবে। এক্সাম ফিস যদি দেখি তাহলে এখানে 500 টাকা করে এক্সাম ফিস, কিন্তু যারা SC ST এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি বা মহিলা, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস আর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড মানে ইবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা করে। এবং এখানে তোমাদের CBT অ্যাটেন্ড করার পর এখানে কিন্তু রেলওয়ে এক্সাম ফিসটা রিফান্ড করে দেয় এই এক্সাম ফিসটা। ঠিক আছে, তো এটা তোমাদের ফর্ম ফিল আপ করার সময় লাগবে, ওখানে ঠিকঠাক ভাবে ব্যাংক ডিটেলস গুলো দিও যাতে তোমরা পরবর্তীতে এর রিফান্ডটাও পেয়ে। এবারে যেটা বলার সেটা হচ্ছে দেখো এখানে তোমাদের CBT1 হবে, এই রিক্রুটমেন্ট প্রসেসে প্রথমে হবে 1 নম্বরে হবে CBT1, এবং এই CBT1টা সমস্ত পোস্টকে দিতে হবে, সমস্ত যে কটা পোস্ট আছে সব কটা পোস্টের ক্ষেত্রে একটাই CBT1 টেস্ট। ঠিক আছে, তো এখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40,
ম্যাথামেটিক্স থাকবে 30 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং এটা থাকবে 30 নম্বর, টোটাল 100 নম্বর, এবং টাইম থাকবে তোমাদের 90 মিনিট। 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। এই জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স এগুলোর মধ্যেও কি কি ইনক্লুডেড রয়েছে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। তার আগে সেকেন্ড সিবিটি 1 এ তোমরা পাস করলে সিবিটি 2 এক্সাম হবে, এবং এটা কিন্তু বিভিন্ন লেভেলের জন্য একটু আলাদা আলাদা হয়, আমি সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। তো মোটামুটি একটা কমন যে সিলেবাস সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স। এতে তোমার 50, 35, 35 থাকবে, 120 নম্বরের টোটাল মার্কস থাকছে এখানে আমাদের। আর এখানে তো এখানেও নেগেটিভ মার্কিং 1/3 আর টাইম থাকবে 90 মিনিট। এটা হয়ে গেল সিবিটি 2। এবার দেখো আমি তোমাদের আগে এই জায়গাটা একটু বলে দিই, তারপরে আবার বাদ বাকি প্রসেসটা বলছি। আরআরবি এনটিপিসি স্টেজ 1 যেটা জেনারেল অ্যাওয়ারনেস সেকশন, সেখানে মোটামুটি যেটা বিগত বছরের প্রশ্নতে দেখা গেছে যে ইতিহাস থেকে তোমাদের 6টা থেকে 7টা মতো প্রশ্ন আসে, মোটামুটি ইজি কোয়েশ্চেনই আসে, যদি পড়াশোনা করো তাহলে ইজি লাগবে। জিওগ্রাফি থেকেও 5টা কোয়েশ্চেন আসে, যেটা মোটামুটি ইজি লেভেলেরই হয়, পড়াশোনা করলে মোটামুটি নর্মাল পড়াশোনা করলে তোমরা পারবে করতে। কেমিস্ট্রি থেকে 1টা থেকে 2টো, বায়োলজি থেকে 3টে থেকে 4টে, ফিজিক্স থেকে 2টো থেকে 3টে। বাট ফিজিক্সের কিন্তু এখানে একটু নিউমেরিক্যাল তোমাদের আসে, চলে আসে, ফিজিক্সেই বলো বা কেমিস্ট্রিতেই বলো, ছোটখাটো যে নিউমেরিক্যাল গুলো আছে সেই নিউমেরিক্যাল গুলো চলে আসে, যেগুলো তোমরা পারবে ইজি লেভেলের পরে, শুধু একটু জানলেই তোমরা করতে পারবে। সুতরাং এখানে তো সায়েন্সের চ্যাপ্টার থেকে আমরা যদি দেখি তাহলে মোটামুটি তোমার ধরো 2 আর 4-এ 6 আর 3-এ 9টা, 6টা থেকে 9টা প্রশ্ন তোমার সায়েন্স থেকে আসে। কম্পিউটারটা যদি এর মধ্যে ইনক্লুড করে নাও তাহলে 13টা হবে, তার কারণ কম্পিউটার থেকে স্পেশালি এখানে 4-5টা মতো প্রশ্ন হয়। পলিটি তোমার 1টা কি 2টো দেখা গেছে অ্যাভারেজ, স্ট্যাটিক জিকে 8টা থেকে 9টা, আর মোস্ট ইম্পর্টেন্ট এখানে পার্ট হচ্ছে যেটা দেখা গেছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, দেখো আমি এখানে ইকোনমিটা আলাদাভাবে দিইনি, অ্যাকচুয়ালি তোমরা এই পলিটি আর ইকোনমি এখানে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স করলেই তোমাদের এখানে হয়ে যাবে, কেননা এমনভাবেই পলিটি বা ইকোনমির কোশ্চেন দিয়েছে যেটা যেন কারেন্ট অ্যাফেয়ার্স করলে তোমাদের হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স এর পরিমাণটা এখানে কিন্তু সব থেকে বেশি, এই কথাটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে এনটিপিসি পরীক্ষার জন্য। ম্যাথামেটিক্স যদি আমরা দেখি, পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন আসে, নাম্বার সিস্টেম থেকে মোটামুটি 3টে। এটা আমি দেখো অ্যাকচুয়ালি প্রচুর শিফটে প্রশ্ন হয় তোমাদের এনটিপিসিতে, কিন্তু আমি সবকটা মিলিয়ে একটা অ্যাভারেজ তোমাদেরকে এখানে বলার চেষ্টা করেছি। এলসিএম এইচসিএফ 2টো থেকে 3টে, টাইম অ্যান্ড ওয়ার্ক 2টো থেকে 3টে, সিআইএসআই 2টো থেকে 3টে, টাইম অ্যান্ড ডিস্টেন্স 3টে, প্রফিট লস 2টো, মেনসুরেশন 1টা, ট্রিগোনোমেট্রি 2টো থেকে 3টে, অ্যাভারেজ 1 থেকে 2টো, স্কোয়ার রুট 2টো, রেশিও 1টা থেকে 2টো। আবার এগুলো টুকটাক ভেরিয়েশনও আছে, ম্যাথটা এইভাবে বলা যাবে না, তবে মোটামুটি তোমাদের এইভাবে আর কি একটা রয়েছে, এবং খুব একটা টাফ লেভেলের কোয়েশ্চেন আসে না, মোটামুটি ইজি কোয়েশ্চেন আসে তোমরা যদি প্র্যাকটিস করো ঠিক করে। জেনারেল ইন্টেলিজেন্সও তাই, মোটামুটি ধরো পাজল, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, তারপরে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এগুলো থেকে একটু বেশি বেশি প্রশ্ন আসে, বা ধরো তোমার ম্যাথামেটিক্যাল অপারেশন গুলো থেকে আসে প্রচুর প্রশ্ন। স্টেটমেন্ট কনক্লুশন থেকে আরআরবি এনটিপিসিতে ভালো প্রশ্ন দেয়। বাদ বাকি স্টেটমেন্ট অ্যাজাম্পশন, অ্যানালজি, ডিরেকশন সেন্স, ব্লাড রিলেশন, অড ওয়ান আউট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, কোডিং ডিকোডিং, এগুলো থেকে মোটামুটি একটা একটা করে তোমরা পাবে। এরকম ভাবে 30টা কোয়েশ্চেন আছে। সিলেবাস যদি পুরোটা আমরা দেখি, সিবিটি 1-এর সিলেবাস ম্যাথের ক্ষেত্রে সংখ্যা, নাম্বার সিস্টেম আছে, দশমিক, ভগ্নাংশ, তারপরে তোমার লসাগু গসাগু রয়েছে, অনুপাত সমানুপাত, শতাংশ, ঠিক আছে, তারপর তোমার এখানে সময় কাজ, সময় দূরত্ব, সরল আর চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, প্রাথমিক বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতিও আছে, তারপরে স্ট্যাটিস্টিক্সের কিছু কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার ম্যাথামেটিক্সের সিলেবাস, কিন্তু এগুলো পুরোটাই মাধ্যমিক লেভেলের। ঠিক আছে, ক্লাস 10 লেভেলের সব অঙ্ক এখানে থাকে। জেনারেল ইন্টেলিজেন্সে তোমার অ্যানালজি, কমপ্লিশন অ্যান্ড নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, রিলেশনশিপস, অ্যানালিটিক্যাল রিজনিং, সিলোজিজম, এগুলো থাকে। জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, পাজল, ডাটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট কোর্সেস অফ অ্যাকশন, ডিসিশন মেকিং, ম্যাপস, ইন্টারপ্রেটিং অফ গ্রাফস, অ্যালফানিউমেরিক সিরিজ, এগুলো মোটামুটি তোমার সিবিটি 1-এ জেনারেল ইন্টেলিজেন্সে থাকে। মানে নর্মালি অন্যান্য পরীক্ষাতেও যেটা থাকে সেগুলোই এখানে থাকে, শুধু স্টেটমেন্ট কনক্লুশন এখানে 3খানা টাইপের হয়। ঠিক আছে, আর জেনারেল অ্যাওয়ারনেস যদি দেখি, জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস ওইভাবে তো বলা যাবে না, আমি মোটামুটি শর্ট আউট করে তোমাদের যদি বলতে পারি, যেটা তোমাদের সিলেবাসে উল্লেখ থাকে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 2024,
ঠিক আছে, জাতীয় গুরুত্বের বর্তমান ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল লেভেলের, ইন্টারন্যাশনাল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স, গেমস অ্যান্ড স্পোর্টস, ভারতের শিল্প সংস্কৃতি মানে আর্ট অ্যান্ড কালচার, ভারতীয় সাহিত্য লিটারেচার, ভারতের স্মৃতিস্তম্ভ এবং স্থান মানে ভারতের যে হেরিটেজ যে জায়গাগুলো রয়েছে সেগুলো, সাধারণ বিজ্ঞান মানে জীবন বিজ্ঞান তোমাদের মোটামুটি 10th ক্লাসের, আর ভারতের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম। এবং তার সাথে ভারত আর বিশ্বের ভৌত সামাজিক এবং অর্থনৈতিক ভূগোল রয়েছে, ভারতের রাজনীতি, শাসন, সংবিধান আর রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, ভারতের মহাকাশ, পারমাণবিক কর্মসূচি সহ সাধারণ বৈজ্ঞানিক প্রযুক্তিগত উন্নয়ন। এগুলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে আগেরবারে উল্লেখ করে দেওয়া হয়েছে এই টপিকগুলো। ঠিক আছে, আমি সেগুলোই তোমাদেরকে বলছি। জাতিসংঘ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ব সংস্থা, বৃহত্তর ভারত এবং বিশ্ব সম্পর্কিত পরিবেশগত সমস্যা, কম্পিউটার এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মৌলিক বিষয়, সাধারণ সংক্ষিপ্ত রূপ, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের অর্থনীতি, এগুলো। এছাড়া ভারত আর বিশ্বের বিখ্যাত ব্যক্তিত্ব, ফ্ল্যাগশিপ যে সরকারি প্রোগ্রামগুলো আছে সেগুলো, ভারতের উদ্ভিদ আর প্রাণী জগৎ, ভারতের গুরুত্বপূর্ণ সরকার, সরকারি সেক্টর। ঠিক আছে, এই এই জায়গাগুলো থেকে তোমার জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস, সেটা অফিসিয়ালি আগের বারে এনটিপিসি যেটা বলেছিল। আশা করি এগুলো সব একই থাকবে, চেঞ্জ হবে না। আর সিবিটি 2-তে যেটা তোমাদের 50 নম্বর থাকে, সেখানেও মোটামুটি এই টাইপের জিনিসই থাকে। এখানে তোমাদের স্ট্র্যাটেজিকের পরিমাণটা একটু বেশি থাকে। ঠিক আছে, সিবিটি 2তেও মোটামুটি একই তোমাদের সিলেবাস, যেরকম সিবিটি 1 দেখলে সেরকমই, আর সিবিটি 2তেও তাই। এখানে তোমাদের অঙ্কের সিলেবাসটাও একই রকমের, এটা আমি আর বলছি না, একই রকমের তোমাদের সিলেবাস কিন্তু এখানে থাকে। জেনারেল ইন্টেলিজেন্সেও তাই একই রকমের সিলেবাস সিবিটি 2তে তোমাদের থাকে। ঠিক আছে, এবার দেখো এই দুটো টেস্ট মানে সিবিটি 1 আর সিবিটি 2 তোমাদের যার যে লেভেলের আছে, দেখো প্রত্যেকটা লেভেলকে সিবিটি 1 সেম দিতেই হবে। সিবিটি 2টা দুটো লেভেলের জন্য একটু আলাদা আলাদা হয়, বাদ বাকিদের জন্য আবার অন্য রকমের হয়, আমি সেটা তোমাদের বলে দিচ্ছি। তো এই সিবিটি 1 আর সিবিটি 2 এই দুটো কমপ্লিট হয়ে যাবার পর তোমাদের কোনো কোনো পোস্টের জন্য সিবিএটি দরকার, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক যোগ্যতা পরীক্ষা মানে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট আর কি। ঠিক আছে, এটা কোন কোন পোস্টের জন্য হয়, স্টেশন মাস্টার আর ট্রাফিক সহকারী যে পদ রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, সেই দুটো পদের জন্যই কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টটা হয়। এবং এর সময় মানে ন্যূনতম 42 নম্বরের একটা একটা স্কোর করতে হয়, এবং এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিরকম ভাবে হয়। টাইপিং টেস্ট যেটা হয় বাদ বাকিদের জন্য, যাদের যাদের ক্ষেত্রে আমি টাইপিং টেস্ট বলেছি তাদের ক্ষেত্রে টাইপিং টেস্ট যেটা হয় সেটা হচ্ছে 10 মিনিট সময় থাকে, এবং সেখানে যারা যারা আর কি পরীক্ষার্থী তাদেরকে ইংরাজিতে প্রতি মিনিটে 30টা শব্দ আর হিন্দিতে হলে 25টা শব্দের টাইপিং গতি বজায় রাখতে হয়। মানে হিন্দি হলে বাংলা নয়, ইংরাজিতে মোট কথা তোমরা এটা মাথায় রাখো, সব থেকে ইজি হচ্ছে ইংরাজি, এবং ইংরাজি টাইপিংটা সব থেকে ইজি হয়। তো 30টা শব্দ তোমাদের 10 মিনিট এর মধ্যে করতে হবে, এটা হচ্ছে তোমার টাইপিং টেস্ট। এটা হয়ে গেলেই তোমার কিন্তু পাস। এরপরে ডকুমেন্টেশন হয়, ডকুমেন্টেশন হলেই তোমার কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এবারে আমি তোমাদের আসি, দেখো ওখানে যে তোমাদের লেখা আছে, এখানে যে লেখা আছে A2, A3, A4 মানে A5, A6, এই যে তোমার যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেগুলো লেখা আছে মানে B3, B2, B3 বা C2, C3, এইভাবে যে মেডিকেল স্ট্যান্ডার্ডগুলো লেখা আছে, বা তোমরা দেখবে 20/20 ভিশন বা 6/6 ভিশন, এই যে কথাগুলো লেখা আছে না, সেগুলো হচ্ছে তোমাদের আইসাইটের ওপর। মানে দেখো এখানে দু রকম ভাবে টেস্ট হয়। যদি কারোর চোখ কোনোদিন খারাপ হয়ে থাকে, তোমরা কোনোদিন চোখের ডাক্তারখানায় গিয়ে থাকো, তোমাদেরকে দেখবে প্রথমেই কাজ হচ্ছে এইগুলোকে পড়তে বলে। তো এইটা যেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে দেখবে ডিস্ট্যান্স ভিশনের জন্য। এখানে দেখবে ডিস্ট্যান্স ভিশন বলে একটা জায়গা আছে। ঠিক আছে, মোটামুটি এটা তোমার 20 মিটার 20 ফুট দূরে, 20 ফিট দূরে বা 6 মিটার দূরে তোমাদের হচ্ছে একটা জায়গাতে বসিয়ে এইগুলোকে টেস্ট করানো হয়। তো সেখানে এরকম টাইপের তোমাদের একটা ছবি থাকে চোখের ডাক্তারখানায়। ঠিক আছে, বা এই ধরনের এগুলো বিভিন্ন রকমের হয়, 3-4 রকমের টাইপের হয়, আমি জাস্ট একটা এখানে এক্সাম্পলের জন্য দিয়েছি। তো এখানে মোটামুটি যদি ধরো এই রেড লাইনটা পর্যন্ত বা এখানে এইটা পর্যন্ত তোমরা যদি পড়তে পারো, তাহলে বলা হয় তোমার ভিশন 6/6 বা 20/20, দুটোই সেম। ঠিক আছে, 6/6 বা 20/20। এবারে আস্তে আস্তে এর ওপরের গুলো ধরো তুমি এটা পড়তে পারছো না খালি চোখে, ঠিক আছে, তো তুমি এটা পড়তে পারছো, এটা পড়তে পারছো, সেই অনুযায়ী তোমার 6/9, 6/12, 6/8, 6/24, 6/36, 6/60 হবে। এখন এইটা হচ্ছে তোমার ডিস্টেন্স ভিশন, মানে দূর থেকে 20 ফিট দূর থেকে তোমরা যদি এটা পড়তে পারো, এরও একটা আলাদা ফন্ট সাইজ আছে।
এটা তোমাদের অ্যামাজনে বা ফ্লিপকার্টে দেখবে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। ডিস্ট্যান্ট ভিশন চার্ট বলে একটা তোমরা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে যদি পাও 100 টাকা দিয়ে কিনে নিতে পারো, নিয়ে 20 ফুট দূরে নিজেরা নিজেদেরটা টেস্ট করতে পারো বাড়িতে। আর নিয়ার ভিশন যেটা, নিয়ার ভিশন হচ্ছে তোমার এরকম ভাবে দেখবে একটা এরকম ছোট বই থাকে, যেটা 25 সেন্টিমিটার একটা দূর থেকে রেখে এটা পড়তে হয়। এখানে তুমি যদি ধরো এইরকম ভাবে এইটা পড়তে পারো, এই যে নিচের লেখাটা আছে এটা পড়তে পারো। এখানে হয়তো কম্পিউটার স্ক্রিনে বলে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, বা যারা বুঝতে পারছো হয়তো এগুলো দেখে বুঝতে পারছো, তো এই ধরনের এগুলো লেভেলে রয়েছে। মানে এইটা পড়তে পারলে তোমার 6/6 হবে, তার উপরেরটা পড়তে পারলে 6/7.5, এরকম আর কি। এখন ঘটনা হচ্ছে এই যে জিনিসগুলো, এগুলোর জন্য তোমাদের টুলস লাগবে, টুল কিট লাগবে, এই ধরনের জিনিস তোমাদের তৈরি করতে হবে। নির্দিষ্ট এই ফন্টগুলোর একটা তোমার হচ্ছে কি বলে সাইজ থাকে, সেই সাইজ অনুযায়ী করতে হবে। তো এটা নিজেরা বাড়িতে না ট্রাই করে, এটা বাড়িতে করা ঠিক নয়, বা তোমরা করো না। আমি সাজেস্ট করব তোমরা যদি এইগুলো টেস্ট করতে যাও, কাছাকাছি কোনো চোখের ডাক্তারখানায় একবার চলে যাও, গিয়ে তোমরা বলো যে আমার এই এই জায়গাগুলো লাগবে, যে আমার ডিস্টেন্স ভিশন কত বলে দিন, নিয়ার ভিশন কত বলে দিন, ঠিক আছে। বা যারা যারা ধরো অলরেডি চশমা ইউজ করো, দেখবে তোমাদের প্রেসক্রিপশনে হয়তো এগুলো লেখা আছে। যদি নাও লেখা থাকে স্পষ্ট করে, তোমরা একটা ডাক্তারখানাতে ভিজিট করে ফর্ম ফিল আপের আগে একবার গিয়ে দেখে নিতে পারো যে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা কি থাকছে, ঠিক আছে। তো ওরাই তোমার ডাক্তাররাই বলে দেবে যে তোমার A2 হচ্ছে না A3 হচ্ছে, ঠিক আছে। তোমরা নোটিফিকেশনটা একবার ওখানে গিয়ে দেখাবে যে এই অনুযায়ী আমার হচ্ছে, তাহলে এটা আমার ঠিক হবে কিনা দেখান। তো বেস্ট হবে ডাক্তারখানাতে চলে যাওয়া, তাহলে ওখানে এই সব জিনিসপত্রগুলো থাকবে, ওখান থেকে তোমাদের ইজিলি বুঝতে সুবিধা হবে। বোঝা গেল কথাটা? এটা তোমরা বাড়ি থেকে নর্মালি কিন্তু বুঝতে পারবে না, তার জন্য এই ধরনের জিনিসগুলো দরকার হয়। এবারে আমি তোমাদেরকে যেটা বলবো, দেখো এখানে সবকটা কোয়েশ্চেন তোমাদের কভার হয়ে গেছে। আমি আরো একবার কোয়েশ্চেনগুলোতে চলে আসি, আশা করি তোমাদের কোয়েশ্চেনগুলো কভার হয়ে গেছে। যে কোন লেভেলে কোন পোস্ট রয়েছে এটা তোমরা বুঝে গেছো, কোন পোস্টে কত শূন্যপদ আছে এটাও বলে দিয়েছি, কোন লেভেলের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কিরকম দরকার সেটাও বলে দিয়েছি, কোন পোস্টের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ড কিরকম দরকার সেটা বলে দিয়েছি, কোন লেভেল বা পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কিরকম লাগবে, কোন কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট হবে, CBT 2 টেস্ট কোন পোস্টের জন্য কিরকম হবে, এটা তোমার লেভেল 5 আর 6 এর জন্য একটু আলাদা হয়, দুজনের জন্য কমন হয়। কোন লেভেল বা পোস্টের জন্য পরীক্ষার সিলেবাস কি থাকবে সেটাও তোমাদের বলে দিয়েছি। এখানে পুরোটাই নন টেকনিক্যাল পার্ট, সুতরাং তোমরা করতে পারো যে গ্র্যাজুয়েট লেভেল হলেও সবকটা পোস্টের জন্য তোমরা যেগুলো যেগুলো অ্যাপ্লিকেবল করতে পারো। বয়স সীমাতে কি ছাড় আছে এটাও তোমাদেরকে আমি বলে দিয়েছি। এখানে আরেকটা প্রশ্ন তোমাদের কাছে উঠে আসছে, সেটা হচ্ছে যে আমরা কি দুটো পোস্টে একসাথে ফিল আপ করতে পারবো কিনা, দুটো পোস্টে একসাথে ফিল আপ করা যাবে কিনা। দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন একটাই হবে, তোমরা যদি দুটো পোস্ট এখানে ফিল আপ করতে চাও, দুটো পোস্টের রেফারেন্সটা দেওয়া যাবে, বাট আগের বারের অনুযায়ী তোমাদের দুটো পোস্টে একসাথে কিন্তু ফিল আপ করতে তোমরা পারবে না। আগে এটা অ্যাকচুয়ালি কি, দেখো এটা আগে, এটা যতক্ষণ না নতুন নোটিফিকেশনটা বেরোবে, নিউ নোটিফিকেশন যতক্ষণ না আসবে, এটা তোমরা কিন্তু জানতে পারছো না, বা নতুন ফর্ম ফিল আপ এবারে কিভাবে হচ্ছে না হচ্ছে সেটা না বুঝলে তোমাদেরকে এর উত্তরটা আমি দিতে পারবো না। সুতরাং একবার নতুন নোটিফিকেশনটা চলে এলে এটা নিয়ে আমি একটা ছোট্ট আলাদা ক্লাস করে দেবো, ঠিক আছে। আর একটা প্রশ্ন তোমাদের সবার মধ্যে আছে যে তোমাদের যে জায়গাতে ধরো যে রেলওয়ে জোন থেকে তোমরা ফিল আপ করছো, সেই রেলওয়ে জোনেই তোমাদের সিট পড়বে নাকি তোমাদের বাড়ির কাছাকাছি সিট পড়বে, এইটা একটা প্রশ্ন তোমাদের মধ্যে আছে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা এখানে, আমার সাজেশন হবে, দেখো এখানে প্রথমত তো যে রেলওয়ে জোনে তুমি ফিল আপ করবে সেই রেলওয়ে জোনের কাছাকাছি তোমার সিট পড়বে, ঠিক আছে। এবার সেটা হয়তো এখনকার দিনে অসুবিধা নয়, তোমরা একবার হয়তো পরীক্ষা সেখানে গিয়ে দিয়ে দিতেই পারো, বাড়ি থেকে সেটা দূরে হলেও। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব যে কোন রেলওয়ে জোনে কাট অফ আগের বারে কিরকম গিয়েছিল, সেই অনুযায়ী তোমরা কিন্তু দেখে ফর্ম ফিল আপ করতে যেও না। শুধু ভ্যাকেন্সিটা কোথায় আছে, ধরো তুমি দেখছো যে ভ্যাকেন্সিটা আমার কোথায় বেশি আছে, সেই অনুযায়ী আমি সেখানে ফর্ম ফিল আপ করবো। এখন ব্যাপার হচ্ছে তোমার মতো অনেকে, অন্যরাও অনেকে ভাবছে, তো সবাই তো সেখানে যাবে, তো এরকম ভাবে না করার থেকে তোমাদের উচিত বাড়ির কাছাকাছি একটা রেলওয়ে জোন, কি বা খুব বেশি হলে ধরো তোমার কলকাতায় বাড়ি হলে তুমি ভুবনেশ্বরেরটা করলে, বা হচ্ছে তোমার মালদারটা করলে, এরকম একটা করতে পারো। তুমি কলকাতায় থেকে মুম্বাইয়েরটা করছো, এইটা তোমাদের করাটা উচিত নয়, কেননা তাতে এমন কিছু যে একবারে আহামরি লাভ হবে বলে আমার মনে হয় না। কাছাকাছি কোনো একটা জায়গাতে তোমরা চেষ্টা করবে এটা করার, যেখানে ফিল আপ করবে তার কাছাকাছি কিন্তু তোমাদের এখানে সিট পড়বে। তুমি মুম্বাইয়ের ফিল আপ করেছো, কলকাতায় তোমার সিট পড়বে এই আশা কিন্তু করো না, ঠিক আছে।
আচ্ছা, আর একটা যে যে প্রশ্নগুলো ছিল সেগুলো একবার দেখে নিই। ফর্ম ফিল আপ কবে থেকে হচ্ছে এটা কভার করে দিয়েছি, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে বলে দিয়েছি, কত টাকা লাগবে বলে দিয়েছি, কিভাবে ফর্ম ফিল আপ করবো এটা তোমাদের নোটিফিকেশন এলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দুটো একটা কোয়েশ্চেন আমাদের থেকেই যাচ্ছে যেগুলো আমরা একদম ফাইনাল যতক্ষণ না ফর্ম ফিল আপ করতে স্টার্ট করছি তার আগে আমরা কিন্তু বুঝতে পারবো না। তো এগুলোর জন্য তোমাদের সেকেন্ড একটা ক্লাস আমি আবার দিয়ে দেবো। আচ্ছা, এখানে যদি এটাও বলে দিচ্ছি, দেখো তুমি যদি চশমা পড়ো তাহলে কি করে বুঝবে যে তুমি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে কিনা, বা করতে পারলেও কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এটার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে যেতে হবে সেই একবার হচ্ছে ডাক্তারখানায়, ডাক্তারখানাতে একবার চলে যেতে হবে। ডাক্তারখানাতে গিয়ে তোমাকে এটা বলতে হবে যে আমার মেডিকেল স্ট্যান্ডার্ড A2 না A2, মানে A2 না B2 না C2, তোমার মেডিকেল স্ট্যান্ডার্ড কি সেটা কিন্তু তুমি ওখান থেকে গিয়ে জানতে পারবে ইজিলি। তো ফিল আপ করার আগে যতদিন সময় আছে তোমরা একবার ওখান থেকে দেখে নাও। আমি নোটিফিকেশন তোমাদের টেলিগ্রামে দেখো শেয়ার করে দিয়েছি, পুরোটাই, পুরো নোটিফিকেশনটাই টেলিগ্রামে আমি শেয়ার করে দিয়েছি, ওখান থেকেই তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, টাইপিং টেস্ট বলতে কি সেটাও তোমাদের বলে দিয়েছি, আগের বারে কোন জায়গা থেকে কি রকম প্রশ্ন এসেছিল সেটাও বলে দিয়েছি, সবকিছুটাই বলে দিয়েছি। এবার ফাইনাল যেটা আমার বলার সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা দেখো, যে পরীক্ষার ভাষা কি থাকবে। পরীক্ষার ভাষাও তোমাদের কিন্তু এখানে বাংলাও থাকছে, মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ গুলো থাকছে, তার সাথে ইংলিশ হিন্দি এগুলো তো তোমাদের থাকছেই। ঠিক আছে, এগুলো তোমাদের এখানে কিন্তু থাকছে। বাদ বাকি আর একটা আমাদের জিনিস সেটা হচ্ছে 3-4 মাসের মধ্যে কিভাবে কোন স্ট্র্যাটেজিতে এগুলো তোমরা এই পরীক্ষা ক্র্যাক করতে পারবে। তো এটার জন্য তোমাদের ইউটিউবে প্রিভিয়াস ইয়ার প্রতিদিন করানো হয়, প্রত্যেক দিন আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাই, সেখানে তোমাদেরকে বিভিন্ন টিপস ট্রিক্স শেয়ার করি। আর তোমাদের জন্য স্পেশালি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ একটা কিন্তু স্টার্ট করা হয়েছে যেটার নাম বুলেট। এখানে তোমাদের যেটা করানো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট এনসিইআরটি সিলেবাস ধরে ধরে একদম প্রত্যেকটা সাবজেক্ট সমান গুরুত্ব দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপচুয়াল আলোচনা করে সেই চ্যাপ্টার থেকে কি কি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছে লাইন বাই লাইন তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, এবং করার পরে সেটাকে সেই প্রশ্নগুলোকে মক টেস্ট হিসাবেও তোমাদের আপডেট করে দেওয়া হচ্ছে যাতে তোমরা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টগুলো সেখান থেকে দিতে পারো প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসই তোমাদের লাইভ ক্লাস। এখন অনেকে তোমাদের বলবে তোমরা স্যার লাইভ ক্লাস তোমরা করতে পারি না, তার জন্য তোমাদের রেকর্ডেডেরও ব্যবস্থা রয়েছে, তোমরা লাইভ না করতে পারলে রেকর্ডেডও করতে পারবে ক্লাসটা। সোম থেকে শনি প্রতিদিন তোমাদের ক্লাস রুটিন তোমাদেরকে শিডিউল করে দেওয়া হয়, সেখান থেকে তোমরা ক্লাস করতে পারবে। লাইভ না করতে পারলে পরবর্তীতে রেকর্ড করতে পারবে। ওখানে তোমাদের জন্য একটা আলাদা ডাউট গ্রুপ আছে, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো, সেখানে গিয়ে তোমরা নিজেদের ডাউটও ডিসকাশন করতে পারবে অন্যান্য স্টুডেন্ট বা আমরা যারা যারা এখানে স্যারেরা রয়েছি, যারা যারা এখানে পড়াচ্ছি তাদের সাথে। তো এখানে তোমাদের লাইভ আর রেকর্ডেড দুটো ক্লাসেরই সুবিধা রয়েছে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করতে পারবে। বর্তমানে এটা তোমাদের 1 বছর ভ্যালিডিটি করা হয়েছে, এবং এটা তোমাদের 16 জুলাই থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ মাসখানেক মতো হয়েছে। ঠিক আছে, তোমাদের 16 জুলাই থেকে ক্লাস স্টার্ট হয়েছে, এবং যে ক্লাসগুলো হয়ে গেছে ওগুলো তোমরা রেকর্ডেড সেকশনে সবকটা পেয়ে যাবে। বিশেষ একটা অফার RRB 24 এটা তোমরা ইউজ করে বর্তমানে এই মাত্র এটাতে তোমরা এই কোর্সটা জয়েন করে নিতে পারবে। এটা ছাড়া তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন কল করে ডিটেলসে জানো যে কিভাবে তোমরা এই ব্যাচটাতে জয়েন করবে বা এই ব্যাচে কি হচ্ছে না হচ্ছে আরো ডিটেলস। তো এই 3-4 মাসে স্ট্র্যাটেজিক্যালি পড়ে পাশ করার যে ব্যাপারটা সেটা তোমাদের এই ব্যাচটাতে খুব সুন্দর করে হয়ে যাবে। এটা আমি তোমাদেরকে বলছি, আমি আমার দিক থেকে 100% যা যা জিনিস তোমাদের পড়ার জন্য দিতে হবে সেটা তোমাদেরকে গ্যারান্টেড প্রোভাইড করে দেওয়া হবে এটা থেকে। বাট বাদ বাকি 100% তোমাদেরকেও দিতে হবে, নিজেদেরকেও 100% দিতে হবে। ভালো করে পড়াশোনাটা করতে হবে, ঠিকঠাক করে প্র্যাকটিস করতে হবে, ম্যাথ জিআই এগুলো প্র্যাকটিস করতে হবে। এর জন্য তোমাদের মক টেস্ট সেশনও রয়েছে, প্লাস কোর্সের শেষে তোমাদের ফুল লেন্থ টেস্ট কিরকম হবে সেই টেস্ট সিরিজও তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। একটা পুরো প্রস্তুতির জন্য যা যা জিনিস দরকার সেই সমস্ত কিছু তোমাদের এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে আছে। তোমাদের ডেমো ক্লাস ডেমো পিডিএফও অ্যাভেলেবেল। পেড কোর্সে গেলে আমাদের অ্যাপে তোমরা ওখান থেকে ডেমো ক্লাস ডেমো পিডিএফ গুলো দেখতে পারবে, ওগুলো দেখো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা হেল্প চ্যাট অথবা নিচে যে নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ 9593430522 এইটাতে যোগাযোগ করে এটাতে জয়েন করে নাও। আদারওয়াইজ প্রতিদিন তোমাদের যে ক্লাস হচ্ছে
প্রতিদিন তোমাদের যে ইউটিউবে ক্লাস হয় 10:30 থেকে, আমি সেখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছি। এবং আরআরপি এনটিপিসির জন্য ম্যাথের ক্লাসও তোমাদের হয় 8:45 থেকে। সুতরাং এই ক্লাসগুলো অ্যাটেন্ড তোমরা যদি করো তাহলে নিজেরা কিন্তু সেলফ স্টাডি করেও এটা করতে পারবে। তো একদিনে অনেকটা আমি তোমাদের এখানে ভিডিওতে কভার করেছি, আরও তোমাদের আমি জানি কোয়েশ্চেন থাকবে, তোমরা আমাকে সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আমি চেষ্টা করব তোমাদের বাদ বাকি কোয়েশ্চেনগুলো ঠিকঠাকভাবে উত্তর করে আবারও পরে একটা ভিডিও দিয়ে দেওয়ার। এবং টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করে রাখো পরবর্তী আপডেটগুলোর জন্য।